আসসালামু আলাইকুম। সাকিব আল হাসান পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলবেন কিনা এ বিষয়ে অনেকে অনেক সংশয় প্রকাশ করছেন। অনেকের মনে অনেক সন্দেহ আছে যে দ্বিতীয় টেস্টে আদৌ সাকিব খেলতে পারবেন কিনা। তার একটি মাত্র কারণ হলো, আপনারা জানেন যে বেশ কয়েকদিন আগে সাকিব আল হাসানের নামে একটি মামলা দায়ের করা হয়। মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এক গার্মেন্টস কর্মী মারা যায়। সেই হত্যা মামলায় সাকিব আল হাসানকে 28 নম্বর আসামি হিসাবে অভিযুক্ত করা হয়। তো এই অভিযুক্ত করার পরে তাকে একটি লিগাল নোটিশ দেওয়া হয় বিসিবিতে, যে নোটিশে আসলে বলা হয়েছে যে সাকিব আল হাসানকে যেন অতি দ্রুতই পাকিস্তান থেকে দেশে ফিরিয়ে আনা হয় এবং তার উপরে যে আইনি যত যা নিয়মকানুন আছে সেগুলোর জন্য প্রয়োগ করা হয়। তো আসলে কি সাকিব আল হাসানকে বিসিবি দেশে ফিরিয়ে আনবেন সিরিজ শেষ করার আগে? তো বিসিবির নতুন প্রেসিডেন্ট এবং বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যিনি এখন বর্তমানে দায়িত্বে আছেন, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, তাদের দুজনের মধ্যে একটা কথোপকথন হয়েছে এবং একটা সিদ্ধান্তে পৌঁছেছেন বিসিবি। তো আসলে কি সিদ্ধান্ত নিয়েছে সেটা আমরা একটু পরে আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব যে সাকিব আল হাসান ওই খুনের সময় দেশে ছিলেন কি না, এবং ওই খুনটা যখন হয়েছিল তখন সাকিব আল হাসান কোথায় ছিলেন এবং এই খুনের সাথে তার কোনো যোগসূত্র আছে কি না। তো আমরা যদি এই বিষয়টা খেয়াল করি তাহলে আমরা বিশ্বকাপের পর থেকে সাকিব আল হাসান কিন্তু দেশে ফেরার নাই। বিশ্বকাপের পরে যখন ছাত্র আন্দোলন হয়েছিল তখন সাকিব আল হাসান ছিলেন গ্লোবাল টি-20 লিগে কানাডায়, সেখানে তিনি ম্যাচ খেলছিলেন এবং সে অবস্থায় দেশে এসে এরকম কর্মকাণ্ড করা আসলে সম্ভব না। তো যাই হোক, যখন খুনটা হয়েছিল তখন কিন্তু তিনি দেশে ছিলেন না। অনেকে আবার এটাও বলছেন যে এই খুনের পেছনে যারা আছে তাদেরকে সাকিব আল হাসান নাকি পেছন থেকে উস্কানি দিচ্ছিলেন মারার জন্য। তো যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল তখন আমরা দেখেছিলাম যে দেশের শীর্ষ পর্যায়ে অনেক ব্যক্তিবর্গ তারা কিন্তু ছাত্রদের পক্ষে ছিল, অনেক ক্রিকেটার ছিল, অনেক অ্যাক্টর ছিল, তারা ছাত্রদের পক্ষে এসে আসলে কথা বলেছিল। কিন্তু আমরা দেখেছিলাম যে মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান তারা কিন্তু এই বিষয়ে কোনো আসলে মতামত পোষণ করেনি। তো এই বিষয়ে অনেকের অনেক ক্ষোভ থাকতে পারে যে সাকিব আল হাসান একজন বড় ব্যক্তি হয়ে সে কেন ছাত্রদের পাশে দাঁড়ালো না, আসলে সঠিক দিকে কেন আসলো না, এই বিষয়ে অনেকে অনেক মন্তব্য করেছিল। তাকে নিয়ে আমরা ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়ায় অনেক ট্রল দেখেছিলাম। তো আসলে সেই ভিত্তিতে, সেই ক্ষোভের ভিত্তিতে আমার মনে হয় যে এই মামলাটা তার উপরে দায়ের করা হয়েছে আসলে তার ক্যারিয়ারটাকে নষ্ট করে দেওয়ার জন্য। তো যারা আসলে এই মিথ্যা মামলাটা সাকিবের নামে দিয়েছে তাকে বেইজ্জতি করার জন্য, তার ক্যারিয়ারটাকে নষ্ট করার জন্য, তাদেরকে আল্লাহ তাআলা যেন সুমতি দান করে এবং এই মিথ্যা মামলাটা যেন দ্রুত তারা উঠিয়ে নেয়। আমার একটা কথা মনে পড়ে গেল, সৈয়দ আবিদ হোসেন সামি ভাই বলেছিলেন যে তুমি আমাকে একটা সাকিব এনে দাও, আমি তোমাকে গোটা ক্রিকেট রাজ্য দেব। বাংলাদেশের ক্রিকেটটা আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের জন্য। বাংলাদেশকে চেনে মানুষ সাকিব আল হাসানের জন্য। বাংলাদেশের ক্রিকেটের গর্ব তিনি। তো তাকে এভাবে যদি বেইজ্জতি না করতো, তাকে যদি এভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি না করতো তাহলে মনে হয় ভালো হতো। তো সর্বশেষ যেটা, যে বিসিবি প্রেসিডেন্ট এবং বাংলাদেশ যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যে সমন্বয়ক আছেন আসিফ মাহমুদ, তারা দুজন যে বৈঠক করে কি সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান কি দ্বিতীয় টেস্টে পাকিস্তানে খেলবেন নাকি তার আগে দেশে ফিরবেন, এ বিষয়ে তারা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, যেটা আসলে তারা গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছে যে মানুষের পক্ষে না থেকে তারা সাকিব আল হাসানকে দ্বিতীয় টেস্টে পাকিস্তানে খেলাবেন। কারণ প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে কিন্তু বাংলাদেশ দল 10 উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। যা শেষ ইনিংসে আমরা যদি দেখি সাকিব আল হাসানের 3টি উইকেট এবং মেহেদী হাসান মিরাজের 4টি উইকেটে কিন্তু পাকিস্তান দল একেবারে ধসে গিয়েছিল। এমতো অবস্থায়, এমন পরিস্থিতিতে সাকিব আল হাসানকে দ্বিতীয় টেস্ট থেকে বাদ দিবেন না কিন্তু বিসিবি, কারণ এখন ফর্মে আছেন সাকিব এবং দ্বিতীয় টেস্টে খেলাবেন। আর আমরা যদি দেখি পাকিস্তানের বিপক্ষে 14টি টেস্টের ভিতরে মাত্র একটি টেস্টেই জিতেছে বাংলাদেশ, সেটা হচ্ছে যে গত টেস্টে আমরা দেখছিলাম যে বাংলাদেশ দল 10 উইকেটে জিতেছে। এবং সাকিব আল হাসানের বিরুদ্ধে যে একটা লিগাল নোটিশ পাঠানো হয়েছে সেই নোটিশে লেখা ছিল যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি আইনি মামলা থাকে তাহলে সে ক্রিকেট খেলতে পারবে না। এটা আইসিসির একটা রুলস, কিন্তু আইসিসির রুলসে আসলে এরকম কোনো কথা নাই, যার কারণে বিসিবি সাকিবের পক্ষে একটি গ্রিন সিগন্যাল দিয়েছেন। আমরা যদি দেখি যে 2015 সাল অথবা 2019 সালে বিশ্বকাপে, সম্ভবত বিশ্বকাপের আগে রুবেল হোসেন কিন্তু গ্রেফতার হয়েছিলেন এবং বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে তিনি কিন্তু জামিনে মুক্তি পেয়েছিলেন এবং বিশ্বকাপে অংশগ্রহণ করেছিলেন। তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি এখানে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো আইনি মামলা থাকে তাহলে সে ক্রিকেট খেলতে পারবে না, এমন কোনো কথা কিন্তু আইসিসির রুলসে নাই। আর বিশেষ করে সাকিব আল হাসানকে যারা খুনি খুনি বলছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে দোষ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী বলা আসলে ঠিক না। তো আশা করি আমি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর সাকিব আল হাসানের বিরুদ্ধে যে এই মিথ্যা মামলাটা করা হয়েছে এই বিষয়ে আপনাদের মন্তব্য কি সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হবে পরবর্তী দিন নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।